হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 ডিভিডেন্ড পলিসি। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। এক নম্বর ফরম্যাটে আমরা শিখবো হচ্ছে ওয়াল্টার মডেল এবং আরেকটা মডেল আছে, সেটা হলো গর্ডন মডেল। ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল দুইটা মডেল আমরা এক নম্বর ফরম্যাটে শিখব। দুই নম্বর ফরম্যাটে আমরা শিখবো হচ্ছে মডেল এবং তিন নম্বর ফরম্যাটে আমরা শিখবো তিনটা জিনিস: স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিট। তাহলে এই পুরা চ্যাপ্টারকে এই তিনটা ফরম্যাটে ভাগ করছি। এই তিনটা ফরম্যাটের মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে এই 4 নম্বর চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2018 সালে পার্ট বিতে দুইটা, 2019 সালে পার্ট সিতে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 24 সালে পার্ট বিতে একটা। এরপরে পরীক্ষা হচ্ছে 2025 সালের পরীক্ষা। 2025 সালে যেহেতু 2023 এবং 2021 সালে এখান থেকে দুইটা প্রশ্ন আছে, আমরা আশা করি ইনশাআল্লাহ 2025 সালের পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তার মানে 14 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারকে পড়ব। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া আছে। তো তাহলে আমরা উভয় ডিপার্টমেন্ট এই চ্যাপ্টারকে আমরা 14 মার্কে টার্গেট করে এই চ্যাপ্টারটা করব। তো আসেন প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই চ্যাপ্টারে প্রথম ফরম্যাট নিয়ে আজকে আমরা বেসিক আলোচনা করি। প্রথম ফরম্যাটে আমরা শিখব দুইটা মডেল, একটা হলো ওয়াল্টার মডেল আর একটা হচ্ছে গর্ডন মডেল। এই দুইজনই হচ্ছে ভদ্রলোক যাদের নিজস্ব নামে একটা মডেল তৈরি হয়েছে। তো ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল উভয় মডেলের ক্ষেত্রে আমাদের বের করতে হবে P0। P0 কথাটা মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের বাজার মূল্য। P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, যার মানে হচ্ছে একটা শেয়ারের বাজার মূল্য। তো ওয়াল্টার মডেলের ক্ষেত্রে এই P0 বের করার সূত্রটা হচ্ছে D+R/K ইন্টু E-D ডিভাইডেড বাই K। এটা হচ্ছে ওয়াল্টার মডেলের সূত্র। তাহলে ওয়াল্টার মডেলের সূত্রটা হচ্ছে D+R/K ইন্টু E-D ডিভাইডেড বাই K। তার মানে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের কয়টা মান লাগবে? ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের প্রথম লাগবে D এর মান, এরপর লাগবে R এর মান, এরপর লাগবে K এর মান, এরপরে লাগবে হচ্ছে E। এই টোটাল 4টা মান। D মানে হচ্ছে ডিভিডেন্ড, E মানে EPS, আর মানে রেট অফ রিটার্ন, এখানে দিয়ে দিচ্ছি EPS মানে যেটাকে শর্টকাটে আমরা বলবো E, যার ফুল মিনিং হচ্ছে আর্নিং পার শেয়ার। এরপর হচ্ছে ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। মনে রাখবেন সবসময় আমাদের প্রশ্নে ডি এর মানটা বলা থাকবে না, আমাদের প্রশ্নে সবসময় ই এর মানটা থাকবে। তাহলে ডি এর মান বের করে কীভাবে? ডি এর মান বের করব ইপিএস এর উপরে ডিভিডেন্ড পে আউট রেশিও দ্বারা গুণ করে। তাহলে ডি এর মান বের করবো কীভাবে? ইপিএস এর টাকার উপর কী দ্বারা গুণ করে? ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে ইপিএস এর ডিভিডেন্ড পে আউট রেশিও দ্বারা গুণ করলে আমরা কার মান পাবো? ডি এর মান পাবো। এরপর হচ্ছে আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এক কথায় যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ আয়ের হার। আর কে মানে হচ্ছে ব্যয়ের হার, কে মানে কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট। তাহলে আর মানে হচ্ছে আয়ের হার, কে মানে হচ্ছে ব্যয়ের হার। তাহলে আর এর ফর্মুলা আর মানে কি বোঝাবো? ইন্টারনাল রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
আর কে মানে কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন কস্ট। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের টোটাল 4টা মান লাগবে, ইর মান, ডি এর মান, আর এর মান, কে এর মান। আমাকে বলেন ই মানে কি? আর্নিং পার শেয়ার, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার, এই ডিভিডেন্ডটা বের করবো কিভাবে? ইপিএস এর উপরে ডিভিডেন্ড পার শেয়ার গুণ করে। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও। আমি লিখে dividend দেই per- ডিভিডেন্ড DIVIDEND ডিভিডেন্ড পে আউট রেশিও, পে আউট রেশিও। তাহলে ইপিএস এর ডিভিডেন্ড পে আউট রেশিওটা গুণ করলে কি পাবো আমরা? ডি এর মান, ডি এর মান। আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর কে মানে কি? কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের টোটাল 4টা মান জানতে হবে। প্রথমে জানতে হবে ইর মান, এরপরে জানতে হবে ডি এর মান, এরপরে আর এবং কে। তাহলে ই, ডি, আর এবং কে এই 4টা মান যদি জানি তাহলে আমরা ওয়াল্টার মডেলটা কমপ্লিট করতে পারবো। ওকে, জি স্যার। এরপর আমরা স্যার। চলে যাব হচ্ছে গর্ডন মডেল। এই গর্ডন মডেলের ক্ষেত্রে পি জিরো সূত্র হচ্ছে ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বি আর। এই ই, এই উপরে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে যে ই একই, ই মানে কি বুঝলাম? আর্নিং পার শেয়ার। কে মানে আমরা বুঝলাম কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট। তাহলে এই ই এবং কে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে যা, গর্ডন মডেলের ক্ষেত্রে কি সেম। এখন এখন প্রশ্ন হচ্ছে নতুন হচ্ছে বি আর নিচে হচ্ছে এই বি আর এই বি উপরে বি একই জিনিস, বি এবং আর। তার মানে বি এবং আর জানা পারলে কাজ শেষ। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। বি মানে কি রেশিও? রিটেনশন রিটেনশন রেশিও। বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। আর এই গর্ডন মডেলের এই স্মল লেটারে আর যে কথা, ওয়াল্টার মডেলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে আর কি একই জিনিস, মনে থাকবে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের গর্ডন মডেলের ক্ষেত্রে সূত্র কি? ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বিআর। এখানে ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, কে মানে কস্ট অফ ক্যাপিটাল, বি মানে হচ্ছে রিটেনশন রেশিও, আর আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে লিখছি ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও প্লাস রিটেনশন রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও প্লাস রিটেনশন রেশিও, এই দুইটা মিলা হবে সবসময় 100%। দুইটা মিলা কত পার্সেন্ট? 100%। 100%। তার মানে এই ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 40% দেওয়া থাকে তাহলে রিটেনশন রেশিও কত পার্সেন্ট হবে? রাইট। 60%। কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আবার রিটেনশন রেশিও যদি 20% দেওয়া থাকে তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট হবে? 50%। ওকে, তাহলে আমরা দুইটা মডেলের ক্ষেত্রে পি জিরো বের করার সূত্রটা পড়লাম। আমাকে একজন ওয়াল্টার মডেলের সূত্র আর একজন গর্ডন মডেলের সূত্র একটু বলেন। ওয়াল্টার মডেল P0 ইকুয়াল ডি প্লাস আর ভাগ কে ইন্টু ই মাইনাস ডি ভাগ কে। ওকে, ডি মানে কি? ডি মানে আছে ডিভিডেন্ড পার শেয়ার। এটা বের করে কিভাবে? এটা বের করব হচ্ছে ইপিএস কে আর্নিং পার শেয়ার কে আপনার ডিভিডেন্ড পে আউট রেশিও দ্বারা গুণ করলে এটা বের হবে। গুড। আর মানে কি? আর মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। কে মানে কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন। ওকে, ঠিক আছে। তাহলে ওয়াল্টন মডেল শেষে বা অন্য আরেকজন বলেন যে গর্ডন মডেলের ক্ষেত্রে পি জিরো সূত্র কি? গর্ডন মডেলে P0 equal to E into 1 minus B divided by K minus BR. ই মানে কি? Earning per share. 1 তো 1ই, বি মানে? B মানে retention ratio. ওকে, ডিভিডেন্ড পে আউট রেশিও 60% হয়, তাহলে রিটেনশন রেশিও কত পার্সেন্ট? 40%.
40%, কে মানে cost of capital. কস্ট অফ ক্যাপিটাল, বি মানে তো একই, আর আর মানে একটা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমরা দুইটা ফরম্যাটের ক্ষেত্রে দুইটা মডেলের ক্ষেত্রে সূত্র জানলাম। এখন জাস্ট আমরা অঙ্ক একটু প্র্যাকটিস করব। আরেকটা কথা, প্রশ্নের মধ্যে যদি ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে বলে তাহলে সূত্র হচ্ছে এনএস ইন্টু পি জিরো। এনএস মানে নাম্বার অফ শেয়ার, পি জিরো মানে ওয়ালটন মডেলের ক্ষেত্রে যে মান পাবে এটা ওয়ালটন মডেলের পি জিরো, আর গর্ডন মডেলের ক্ষেত্রে যে পি জিরো পাবো সেটা গর্ডন মডেলের পি জিরো। তাহলে ফার্মের ভ্যালু যদি বের করতে বলে তাহলে সূত্র কি, নাম্বার অফ শেয়ার ইন্টু পি জিরো। পি জিরো মানে আমরা যেটা বের করবো, পি জিরো মানে কি মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের মূল্য। তো এখন আসেন আমরা সর্বপ্রথম যে অঙ্কটা শুরু করব সেটা এক্সারসাইজ 1, যেটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আসছিল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 3টা ম্যাথ সাবজেক্ট। প্রথম ম্যাথ সাবজেক্ট হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এরপরটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, তারপরটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারটা পড়তেছি এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ার, ভালো করে খেয়াল করে। এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে আছে। আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে করাইতেছি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এইটা করানো হবে না। বলে দিব যে কোনটা কোন চ্যাপ্টারের সাথে করানো হয়েছে। তো আমরা এই প্রশ্নটা যদি ভালো করে পড়ি তাহলে মনে রাখবেন যে আমাদের এই ওয়ালটন মডেল এবং গর্ডন মডেলের 90% অঙ্ক কি কভার হয়ে যাবে। অতএব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য শুরুতেই দিছি। প্রশ্ন বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ দিনা কোম্পানি আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার মানে কি, ডি এর মান না ই এর মান বলেন তো দেখি? ইয়ের মান। গুড। তাহলে ই এর মান আছে কত, 10 টাকা। ক্যাপিটালাইজেশন রেট দিয়ে আছে 10%। তাহলে ক্যাপিটালাইজেশন রেট মানে আর মান না কে এর মান বলেন তো দেখি? গুড, এটা হচ্ছে কে এর মান। রিটেনশন রেশিও দিয়েছে 40%। তাহলে ডিভিডেন্ড পেয়ার রেশিও কত পার্সেন্ট হবে? 60%। তাহলে আমরা ডি বের করব, ইপিএস 10 টাকা ইন্টু কত পার্সেন্ট? 60%, মানে 6 টাকা বের হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এরপর লেখা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে হচ্ছে আর এর মান। এখন দেখেন আর এর মান যে 3টা, 15, 10, 8। মনে রাখবেন আর এর মান কিংবা কে এর মান যে কয়টা থাকবে, পি জিরোর মানটা আমাদের ওই কয়বারই বের করতে হবে। যেমন আর এর মান 3টা দিয়ে আছে না, তাহলে পি জিরো কয়বার বের করবো? 3 বার বের করবো। যদি 10 বার দেওয়া থাকে পি জিরো আমরা 10 বার বের করবো, অর্থাৎ যে কয়বার দেওয়া থাকবে আমরা ঠিক ওই কয়বারই কার মান বের করবো, পি জিরোর মানটা বের করবো। অ্যান্ড প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ এ শেয়ার, দ্যাট ইজ পি জিরোর মান বের করতে বলছে আন্ডার ওয়ালটন মডেল এবং কি গর্ডন মডেল। আগে আমরা ওয়ালটন মডেলটা একটু করি। তাহলে ওয়ালটন মডেল করার জন্য আমাদের টোটাল কয়টা মান লাগবে? 4টা মান। প্রথমে ই এর মান, এর মান তো প্রশ্নে সরাসরি দিয়ে আছে, কত দিয়ে আছে? 10 টাকা। 10। এরপরে ডি আমরা বের করলাম 6 টাকা। এরপরে কি আর, এই আর এর মান আমাদের কয়টা দিয়ে আছে বলেন দেখি? 3টা। তাহলে প্রথমবার আমি 10 দিয়ে করব, একটা মান বের হবে। এরপরে প্রথমবার 15 দিয়ে করব, এরপরে 10 দিয়ে করব, এরপরে 8 দিয়ে করব। ঠিক আছে? আর পরে কি লাগবে? কে এর মান। কে এর মান কয়টা দিয়ে আছে? একটাই। তাহলে একটা সবগুলোর জন্য সেম হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আসেন আমরা তাহলে অঙ্কটা একটু দেখি। প্রথমে আমরা ওয়ালটন মডেলটা করব। সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছি? জি স্যার। তা আমরা যেহেতু 3 বার করবো এই জন্য লিখছি ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%। তাহলে আমরা সূত্র লিখছি ই হচ্ছে 10, ডি হচ্ছে 10-এর 60% মানে 6 টাকা, আর এর মান হলো 15% ছিল মানে 0.15, কে এর মান হচ্ছে 10% মানে 0.10। এই আর এর মান কিন্তু প্রথমবার ধরে নিচ্ছি 15%, দ্বিতীয়বারের জন্য কত পার্সেন্ট ধরবো? 10%। 10%। তাহলে আমরা মান বসাইছি ডি এর মান 6 প্লাস আর এর মান 15, কে এর মান 10, ই এর মান 10, ডি এর মান 6 ডিভাইডেড কে এর মান 10% মানে 0.10। এন্ড এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের মান পাবো 120 টাকা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে ওয়ালটন মডেলের ক্ষেত্রে আমাদের একটা শেয়ারের মার্কেট প্রাইস কয় টাকা বের করলাম? 120 টাকা। 120 টাকা। এন্ড আমি যখন ওই ওয়ালটন মডেলের ক্ষেত্রে ওই 10% করতে যাব তখন সেক্ষেত্রে এখানে যে মান আছে এই মানগুলি সব একই থাকবে, শুধু 15 পরিবর্তে কত হবে বলো দেখি? 10। তার মানে এই 15 পরিবর্তে শুধুমাত্র কত হবে? 10, আর যা আছে সব আগের মতোই। ঠিক আছে?
জি স্যার। জি স্যার। তাহলে দেখেন এই যে এখানে 10 আর বাদ বাকি সব একই, এখানে পাবো কত 100 টাকা। 2 নম্বরে পারবো। জি স্যার। এবার 3 নাম্বারটা 8%, তাহলে এই 15 পরিবর্তে কত দিব? 8%। আর বাদ বাকি যা আছে একই, তো এই যে 0.08 বাদ বাকি যা আছে একই, এখানে পাবো 92। তাহলে ওয়ালটন মডেলের ক্ষেত্রে 3বার আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। 3টা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে ওয়ালটন মডেলের ক্ষেত্রে আমাদের মান বের করার জন্য, অঙ্ক করার জন্য কয়টা মান জানতে হবে? টোটাল 4টা মান জানতে হবে। 4টা মান। মনে থাকবে তো? জি জি স্যার। স্যার। এবার আমরা আসবো হচ্ছে গর্ডন মডেল। গর্ডন মডেলের সূত্র হচ্ছে E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস কি বি। বিআর। বিআর। ওকে, তাহলে আমরা একটু গর্ডন মডেলে দেখি। গর্ডন মডেলের ক্ষেত্রে যে তারের মান 3টা আছে তাহলে কয়বার বের করব? 3বার বের করব। তাহলে প্রথমে লেখা আছে ইফ ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%। তাহলে গর্ডন মডেলের সূত্র হচ্ছে E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড কে মাইনাস বি ইন্টু আর। এখন ই মানে হচ্ছে ইপিএস, ইপিএস এর মান ছিল কত? 10 টাকা। 10 টাকা। ঠিক আছে, কে এর মান আমাদের একটাই ছিল কিন্তু 10%। ঠিক আছে, এখন এই বি মানে কি বুঝলাম? বি মানে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিওটা আমাদের প্রশ্নে কত পার্সেন্ট ছিল? 40%। তাহলে এই উপরের বি নিচের বি 40-40। ঠিক আছে, আর আর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই আর এর মান কয়টা বলো দেখি? 3টা মান ছিল। তিনটা। প্রথমবারের ক্ষেত্রে কত পার্সেন্টে করবো? 15। এই জন্য 0.15। আর এটাকে ক্যালকুলেশন করে মান হবে 150 টাকা। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এরপরে যখন করব তখন এই 15 পরিবর্তে কত হবে? 10। 10। তারপরে কত হবে? 8। তাহলে দেখেন এই যে এখানে 10 এবং তারপরে একটা 8, বাদ বাকি দুইটা পারবো? পারবো জি স্যার। স্যার। তাহলে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। তাহলে ওয়ালটন মডেলের ক্ষেত্রে 4টা মান, আর গর্ডন মডেলের ক্ষেত্রে কয়টা মান জানতে হবে? গর্ডন মডেলের ক্ষেত্রে 4টা মান। কি কি? গর্ডন মডেলের ক্ষেত্রে ই এর মান, কে এর মান, রিটেনশন রেশিও এবং কি ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর ওয়ালটন মডেলের ক্ষেত্রে প্রথমে ই এর মান জানতে হবে, এরপরে জানতে হবে ডি, তারপরে রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং কি কস্ট অফ ক্যাপিটাল। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে 1 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নেই। না স্যার। পাবেন তো? জি স্যার পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখি 2 নাম্বারটা কি বলছে। বলছে ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন ইউজিং গর্ডন মডেল। এই রেট অফ রিটার্ন মানে আর এর মান। রেট অফ রিটার্ন মানে কার মান বলো দেখি? আর এর আর মান। এর মান। তাহলে গর্ডন মডেলের ক্ষেত্রে সূত্র ছিল কি বলো দেখি? গর্ডন মডেলের সূত্র কে মাইনাস E into 1 minus B divided by K minus BR. আবার বলো প্রথমে। E, প্রথমে E, E তারপরে 1 ইন্টু minus 1 B, মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস। K minus BR. গুড। এখন প্রশ্ন হচ্ছে এই রেট অফ রিটার্ন মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে এই যে এই আর, আমাদের এই অঙ্কের মধ্যে এই আর বাদে বাদ বাকি সবার মানগুলি দেওয়া আছে। এই আরটা আমাদের কি করতে হবে বলো দেখি? বের করতে হবে। তার মানে আর বাদে বাদ বাকি সবই দেওয়া আছে। দেখি কোনটার মান কি? ইপিএস 40 টাকা, এটা কার মান? ই এর মান। রিটেনশন রেশিও 60%। B এর- রিটেনশন রেশিও মানে কার মান? বি বি এর মান। কস্ট অফ ক্যাপিটাল মানে কার মান? কে এর মান। কে এর মান। তাহলে কে পাইলাম, ই পাইলাম, বি মানে রিটেনশন রেশিও পাইলাম। শেষে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার। আগের অঙ্কে যে মার্কেট প্রাইস বের করছি P0, ওই মানটা আমাদের প্রশ্নে কি দিয়ে আছে কত? 150। তাহলে P0 দিয়ে আছে 150, ই এর মান দিয়ে আছে 40, বি এর মান দিয়ে আছে 60%, কে এর মান দিয়ে আছে 15%, বি তো 60 দিয়ে আছে। তাহলে এখান থেকে আর এর মানটা বের করে নিয়ে আসতে পারবো না? পারবো স্যার ইনশাআল্লাহ। তা আসেন আমরা ক্যালকুলেশনটা একটু দেখাই। তো আমরা সূত্র লিখছি P0 150 সমান সমান এর মান 40 ইন্টু 1 মাইনাস বি মানে 0.60 ডিভাইডেড কে এর মান 15% ছিল মাইনাস বি এর মান 0.60, আর এর মান বের করে যেন আর আরই থাকবে। এখন ক্যালকুলেশনটা কীভাবে করব? প্রথমে 1 থেকে 0.40 যদি বাদ দেয়, 60 বাদ দিয়ে থাকে 0.40, 0.40 দ্বারা 40 আমরা গুণ করব। 40 গুণ করলে হবে 16। তাহলে উপরে ক্যালকুলেশন কত হবে বলো দেখি? 16 হবে। এখন আমরা আর যদি গুণ করি তাহলে 150 নিচে আছে 1, তাহলে 1 দ্বারা 16 গুণ করলে হবে কত? 16।
আর এই 150 দ্বারা 0.15 রে গুণ করা হবে 22.5, আর 150 দ্বারা 0.6 রে গুণ করলে হবে 90 আর। বুঝা গেছে? জি স্যার। জি হ্যাঁ, স্যার 90 একটা প্লাস আছে সমান এই পাশে মাইনাস আছে সমান এই পাশে প্লাস হয়ে গেছে, 22.5 যা আছে তাই, 16টা প্লাস এই পাশে কে মাইনাস, এই দুটো বিয়োগফল 6.5, 90 সাথে আর গুণ আছে তার এই পাশে কি ভাগ হবে। অতএব আর সমান সমান, যেহেতু আর এর মানটা ইন্টারনাল রেট অফ রিটার্ন পার্সেন্ট হবে, এর জন্য 100 দ্বারা গুণ করে মান হবে 7.22। বুঝা গেছে? জি স্যার। জি স্যার জি স্যার। আর এই সেম প্রশ্নটা যদি গর্ডন মডেলের ক্ষেত্রে বের করতে বল, তাহলে গর্ডন মডেলের সূত্র আমরা অ্যাপ্লাই করি না, এখান থেকে আর এর মানটা বের করতাম। ঠিক আছে? জি স্যার। তাহলে গর্ডন মডেল এবং ওয়াল্টন মডেল দুইটার ক্ষেত্রে আমরা দুইটা সূত্রই দেখাইলাম। দুইটা কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এখন বাদ বাকিগুলো আপনাদের বাসায় থেকে বসে বসে করতে হবে। জাস্ট প্রশ্ন পড়বো আর অঙ্ক দেখাবো, আমি কিন্তু আর অঙ্ক করাবো না। হ্যাঁ, জাস্ট প্রশ্ন পড়ে মানগুলি বলে দিব। 3 নম্বর প্রশ্নটা বলেন, এই যে 20 টাকা এটা কার মান? ই এর মান। ই এর মান। ই এর মান। আর্ন 20 টাকা পার শেয়ার, মানে শেয়ার প্রতি আয় করছে 20 টাকা, তাহলে ই এর মান। 15%টা কার মান? আর এর মান রেট অফ আর রিটার্ন। আর রেট আর অফ এর রিটার্ন। বলছি দ্য ফার্ম হ্যাজ এ পলিসি 40% আর্নিং আছে কি ডিভিডেন্ড, অর্থাৎ তারা যা আয় করে তার 40% ডিভিডেন্ড দেয়, তার মানে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 40%। তাহলে ডি এর মান হবে 20 টাকার কত পার্সেন্ট? 40%। 40%। ইফ রিটার্ন অন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে আছে কত টাকা, কত পার্সেন্ট? 10%। ডিটারমাইন দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টন মডেল। তাহলে ওয়াল্টন মডেলের ক্ষেত্রে আমাদের কয়টা মান জানতে হবে? 4টা মান। 4টা মান জানতে হবে। প্রথমে ইর মান কত? 20। বি 20 টাকার 40% কার মান? ডি এর মান। ডি এর মান। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়ে আছে, এটা হলো আর এর মান, আর এটা কার মান বলে দেখি? কে এর মান। কে এর মান। কে এর মান। এখন কি পারবো? জি স্যার পারবো। 4 নম্বর আর 2-3টা প্রশ্ন পড়াবো, এরপর আমরা বাদ বাকি সবই বাসার কাজ দিয়ে দিব। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে রূপসী বাংলা লিমিটেড হ্যাজ ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 10 লাখ টাকা, অ্যান্ড দ্য নাম্বার অফ শেয়ার ইস টাকা হচ্ছে 10,000। নাম্বার অফ শেয়ার, অর্থাৎ নাম্বার অফ শেয়ার দিয়ে আছে 10,000, নাম্বার অফ শেয়ার মানে এনএস, আর টোটাল টাকা দিয়ে আছে 10 লাখ টাকা। তাহলে একটা শেয়ারের দাম কত এটা আমাদের উল্লেখ নেই, তাহলে এটা বের করবো কি? এই 10 লাখ রে এই 10,000 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ এই করব। 10 লাখ রে 10,000 দ্বারা ভাগ করলে আমরা পাবো একটা শেয়ারের ভ্যালু। একটা শেয়ার। একটা শেয়ারের কি ভ্যালু? এটা কিন্তু ইপিএসও না, ওটা কিন্তু ডিপিএসও না। ঠিক আছে, ইপিএস ডিপিএসটা পরে, আগে এটা এই 10 লাখ রে এইটা দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? ফেস ভ্যালু, মানে একটা শেয়ারের ভ্যালু পাবো। বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন 16%, তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে কার মান বলো দেখি? আর এর মান। অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট মানে কার মান? কে এর কে মান। এর মান। ইউ আর ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু ওয়াল্টন মডেল। 1 নম্বর বের করতে বলছে, 1 নম্বরে 30%, 2 নম্বরে 20% অফ আর্নিং অ্যাজ এ কি ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে আছে। কয়বার বের করতে হবে? 2বার। প্রথমবার ডিভিডেন্ড পে আউট রেশিও 30%, দ্বিতীয়বার ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? 20%। তাহলে আমি প্রথমটার যদি জন্য করি, তাহলে প্রথমে আমার লাগবে ই মানে কি? আর্নিং পার আর্নিং পার শেয়ার। শেয়ার। পার। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা সবাই দেখতেছেন? 4 নম্বর অঙ্কটা জি ওকে। জি স্যার। 4 নম্বর প্রশ্নটা, প্রথমে আমরা এই 10 লাখে 10,000 দ্বারা ভাগ করে আমরা একটা শেয়ারের ভ্যালু বের করলাম কত? 100। এখন আমার লাগবে শেয়ার প্রতি আয়, মানে ইপিএস লাগবে। তাহলে একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা, আর আমাদের প্রশ্নে বলছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার কত পার্সেন্ট? 16%। 16%। তাহলে 100 টাকা 16% যেটা হবে সেটা শেয়ার প্রতি আয়, দ্যাট ইজ ইপিএস। তাহলে 100 টাকা 16% হচ্ছে 16 টাকা, এটা ইপিএস। তাহলে ডি এর মান বের করি কি? ইপিএস ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে প্রথমবার ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট দিয়ে আছে? 30%। তাহলে 16 টাকার 30% ডি এর মান। ওকে, দ্বিতীয়বার যখন করব তখন 16 টাকার কত পার্সেন্ট ধরবো? 20% ধরবো। 20%। কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আর বাদ বাকিগুলি আগের মতো। দেখেন তো বুঝতেছেন কিনা? জি স্যার বুঝতে পারছি তো। কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন।
বুঝছি স্যার। আর কোনো সমস্যা নাই? ওকে, এবার 5 নম্বর অঙ্কটা। এই প্রশ্নটার মধ্যে দুইটা প্রশ্ন করছে, একটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ P0 বের করতে বলছে, আর দ্বিতীয়টা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ ভি এর মান বের করতে বলছে। এখানে ওয়াল্টার মডেল এবং কি গর্ডন মডেল, অর্থাৎ ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের ক্ষেত্রে আমাদের দুইটা করে মান বের করতে হবে, P0 এবং ভি এর মান বের করতে হবে। নিচে লেখা আছে আর্নিং পার শেয়ার, এটা কার মান? ইয়ের মান, 12% কার মান? কের ক্যাপিটাল কে এর মান। 40% হচ্ছে রিটেনশন রেশিও, তাহলে ডিভিডেন্ড পেয়ার রেশিও কত পার্সেন্ট? 60%. তাহলে আমাকে 60%। বলেন যদি কি এই অঙ্কে ই হচ্ছে 20 টাকা, তাহলে ডি এর মান কত হবে? 20 টাকার কত পার্সেন্ট করব? 60%. 60%। নাম্বার অফ শেয়ার দিয়ে আছে 50,000, নাম্বার অফ শেয়ারটা লাগবে হচ্ছে ভি এর মান বের করার ক্ষেত্রে। আমরা ভি এর সূত্রটা বলছিলাম এনএস ইন্টু কি P0 নাকি? এই এনএসটা হচ্ছে 50,000 আর P0 হলো আমরা বের করব। আর নিচে ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়ে আছে কয়টা বলো দেখি? 3 বার দিয়ে আছে। তাহলে ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমরা কয়বার মান বের করব? 3 বার। গর্ডন মডেলের ক্ষেত্রে কয়বার মান বের করব? 3 বার। 3 বার। 3 বার 3 বার কয়টা বলো দেখি? 6 বার। আর এক একটার মান 2 বার করে, একটা P0 একটা কি ভি, তার মানে 6 দুগুণে কয়টা? 12টা। 12টা. তা আমি একটা দেখে দিলে তো পারা যাবে নাকি? জি স্যার। আসেন এক নাম্বারটা আমরা একসাথে P0 বের করব এবং ভি এর মান P0টা বের করতেছি। এক নম্বর প্রশ্নটা প্রথমে ওয়াল্টার মডেল, তাহলে এখানে সব ক্ষেত্রে কিন্তু একই, শুধুমাত্র আর এর মানটা চেঞ্জ হবে। তাহলে এখানে ই সমান সমান কত হবে? 20 টাকা। টি হবে 20 টাকার কত পার্সেন্ট বলো দেখি? 60%. 60%, মানে 12 টাকা। তারপরে কে এর মানও ফিক্স, তাই না? 0.12, আর আর এক একটার জন্য একটা একটা হবে, ঠিক আছে? জি স্যার। Yes, sir. তাহলে এই P0 ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ওয়াল্টার মডেলের মান পাবো 155.56, আবার সেমভাবে যদি গর্ডন মডেলের সাথে অ্যাপ্লাই করি তাহলে মান পাবো কত? 50। আমি একটা দেখে দিই 5 নম্বর প্রশ্নটা। সবাই 5 নম্বর প্রশ্নটা দেখতেছো? জি স্যার। Yes, sir. প্রথমে আমরা কত পার্সেন্টে করছি? 10% দিয়ে। 10% দিয়ে ওয়াল্টার মডেলের মান বের করছি, আবার সেম দিয়ে গর্ডন মডেলের মান বের করছি, ঠিক আছে? জি। Yes, sir. আবার এই 12% দিয়ে একবার ওয়াল্টার মডেল একবার গর্ডন মডেল, আবার 15% একবার ওয়াল্টার একবার কি গর্ডন। ক্লিয়ার? Yes, sir. এটা আমরা কি বের করলাম? এটা বের করলাম 1 নম্বরে P0, ঠিক আছে? এবার যখন ভি বের করব তখন নাম্বার অফ শেয়ার তো সবার জন্য 50,000 নাকি? তাহলে জি। 50,000কে 155.56 দ্বারা গুণ করব, আবার 50,000কে 150 দ্বারা গুণ করব, তারপরে গুণ করব হচ্ছে 166.67, তারপরে 166.67, এরপরে 183.33, এরপরে 200। তাহলে মানগুলি আমাদের এরকম হবে, সিরিয়ালি মানগুলি বের হবে, ঠিক আছে? জি স্যার। কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলেন, কারো কোনো প্যাচ লাগতেছে কিনা? না স্যার। পারবেন তো? পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমি জাস্ট কঠিন যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেটা একটু দেখাবো। 6 নাম্বারে গেলে আপনারা দেখবেন 6, 7, এই যে এখানে 8 নম্বর প্রশ্নটা একটুখানি বোঝার আছে, এটা একটু বুঝে নিই। আর্নিং পার শেয়ার 30 টাকা, তাহলে ইপিএস এর মান, ইন্টারনাল রেট অফ রিটার্ন 25%, মানে আর এর মান, ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 20%, মানে কার মান? কে এর মান। এর মান। আর প্রশ্ন বলছে হোয়াট উড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য ফার্ম। এই অপটিমাম পে আউট রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা মান। এই অপটিমাম পে আউট রেশিওটা, এটাকে আমরা বলা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। অ্যান্ড এই অপটিমাম পে আউট রেশিওটা বের করার 3টা সেন্স। কয়টা সেন্স বলো দেখি? 3টা। তাহলে 3টা একটু বুঝিয়ে নেই। এই 3টা বোঝার জন্য যে আমাদের এখানে একটা শক দিয়ে আছে, হ্যাঁ, শকটা আপনাদের ভালো করে বুঝলে কাজ শেষ। এই অপটিমাম পে আউট রেশিওটা আমরা কম্পেয়ার করব শুধুমাত্র আর এর মান এবং কে এর মানের সাথে। কার কার মানের সাথে বলো দেখি? আর এবং কে। শুধুমাত্র আর দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? শুধুমাত্র কি দিয়ে মনে করবেন বলো দেখি? আর। আর এর মান যদি বড় হয় তাহলে অপটিমাম পে আউট রেশিও হচ্ছে 0%। আর এর মান বড় হলে অপটিমাম পে আউট রেশিও কত পার্সেন্ট?
0%. আর আর এর মান যদি ছোট হয় তাহলে 100%, মনে থাকবে? জি স্যার। তাহলে আর এর মান বড় হলে কত পার্সেন্ট, 0%. 0%. আর ছোট হলে, 100%. আর 100%. আর এবং কে এর মান যদি ছোট হয়, আর এবং কে এর মান যদি সমান হয়, অর্থাৎ আর এর মানও যা কে এর মানও তাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যানি রেট মানে আপনি 0% নিতে পারেন, 1% নিতে পারেন, 2% নিতে পারেন, 100% নিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। তবে আমাদের সুবিধার জন্য আমরা যেহেতু অ্যানি রেট, এর জন্য মনে রাখার জন্য আমরা নিব হলো এখানে 50%। কত পার্সেন্ট বলো দেখি? 50%. তার মানে আমরা এরকমভাবে মুখস্থ করব, আর এর মান যদি বড় হয় তাহলে 0%, আর এর মান যদি ছোট হয় তাহলে 100%, আর আর এবং কে যদি সমান হয় তাহলে 50%। মনে থাকবে? জি স্যার। তাহলে আপনাদের অঙ্ক করতে বেশি সুবিধা হবে। বুঝতে পারছি? জি স্যার। আর ওই যে অ্যানি রেটের ক্ষেত্রে আপনি 50% করবেন, আরেকজন 30% করবে, আরেকজন 100% করবে, আরেকজন 1% করবে। উভয় ক্ষেত্রে সবারই রেজাল্ট কী হবে? সেম হবে এবং সবারই অ্যান্সার কারেক্ট। বুঝতে পারছি? জি স্যার। আবার তুমি যদি বলো যে স্যার আমি যদি 0% নিতে হবে না, 0% নিলে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা একটু দেখেন, আমরা যে অঙ্কটা অপটিমামটা বলছিল, এই অঙ্কে আর এর মান 25% আর কে এর মান হচ্ছে 20%। তাহলে আর এর মান বড় না ছোট? বড়। বড় হলে কত পার্সেন্ট দিব আমরা? 0%. কত পার্সেন্ট? 0%. এই যে 1 নম্বর প্রশ্নে অ্যান্সার দিয়ে আছে 0%। বোঝা গেছে? জি স্যার। আর দ্বিতীয় বছর হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ P0 বের করতে হবে। এখন কোন মডেলের ক্ষেত্রে P0 বের করবো? ওয়াল্টার মডেলের ক্ষেত্রে, ঠিক আছে? এখন ওয়াল্টার মডেল P0 বের করতে প্রথমেই লাগবে ই এর মান দিয়ে আছে কত বলো দেখি? 30। এরপর হবে কি ডি এর মান, ডি বের করবো কি ই ইন্টু ডিভিডেন্ড পেয়ার। ডিভিডেন্ড পেয়ার কত পার্সেন্ট বের করলাম আমরা? 0%. 0%। তাহলে 0% মানে তো 0 নাকি? জি স্যার। আর এটা আর এর মান, এটা কে এর মান। তাহলে এই চারটা মান দিয়ে আমরা ক্যালকুলেশন করা পারবো। জি জি স্যার। স্যার। 8 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এই দেখেন, এই যে ডি এর মান 0, ডি এর মান 0, বাদ বাকিগুলো একই, ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলো আমি আর দেখাবো না, 9 নাম্বার এগুলা, 8 নাম্বার, 9 নাম্বার এগুলা দেখাইলাম না। এখানে একটু বলেন তো 11 নম্বর প্রশ্ন আমাদের কত পার্সেন্ট হবে অপটিমাম পেয়ার রেশিওটা? 0%. আর এর মানটা 12 আর কে এর মানটা 10, তাহলে আর এর মান হচ্ছে বড় হলে কত পার্সেন্ট? 0%। 0%. কথা বুঝতে পারছি? জি স্যার। 13 নম্বর অঙ্কের আর এর মান কত পার্সেন্ট হবে? 0%. 0%। এখানেও 0% হবে। 14 নম্বর অঙ্কের জন্য নম্বর প্রশ্ন ডিভিডেন্ড পেয়ার রেশিও দিয়ে আছে। ডিভিডেন্ড পেয়ার রেশিও 25%, ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 10%, আর রেট অফ রিটার্ন দিয়ে আছে 15%, অর্থাৎ আর এর মান দিয়ে আছে। আর এখানে আর তো গেলা, এই যে এখানে দেখেন এই 19 নম্বর প্রশ্নটা, এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এখানে প্রশ্ন বলছে ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 10%, আর্নিং পার শেয়ার মানে ই এর মান দিয়ে আছে 13, রেট অফ রিটার্ন দিয়ে আছে 3 বার 20%, 10%, 5%, ঠিক আছে? আপনাকে বের করতে বলছে শো দ্য ইফেক্ট অফ দ্য ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার এ ওয়াল্টার মডেল। অর্থাৎ ওয়াল্টার মডেলের ক্ষেত্রে আমাদের শেয়ারের মূল্য বের করতে হবে। আর ওয়াল্টার মধ্যে শেয়ারের মূল্য বের করতে আমাদের কয়টা মান লাগবে? 4টা মান। প্রথমে ই এর মান দিয়ে আছে কত? 13. টাকা। এরপর লাগবে ডি এর মান হবে ই ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু আমাদের প্রশ্নে দেয়া নাই। তারপর লাগবে আর এর মান দেয়া আছে কয়বার বলো দেখি? 3 বার। তাহলে 3 বার মান বের করতে হবে। কে এর মান দেয়া আছে কত বলো দেখি? 10। আর সমস্যা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি দেয়া নাই। এখন যখনই ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া থাকবে তখন আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করতে হবে। অপটিমাম পে আউট রেশিওটা বের করতে হবে। এখন অপটিমাম পে আউট রেশিওটা বের করবো কার সাথে কম্পেয়ার করে? আর এবং 20% এর সাথে। কে এর মান। কে এর মান তো একটাই, কে এর মান তো ফিক্সড নাকি?
জি আর আর এর মান আছে 3টা। তাহলে বলুন তো দেখি প্রথম যদি কম্পেয়ার করি তাহলে অপটিমাম পেয়ার রেশিওটা কত পার্সেন্ট হবে? 0%, 0%। দ্বিতীয় বার কি হবে? 50%, ওই যে আমরা অ্যানি রেট মানে 50% ধরে। তৃতীয় বার কত পার্সেন্ট হবে? 100%। কোথাও বুঝতে পারছি? জি স্যার। জি এখন 3 বার বের করা পারবো? জি জি স্যার। স্যার। তাহলে এই অঙ্কগুলি আপনারা সুন্দর করে একটু করবেন, হ্যাঁ? এই পর্যন্তগুলি থাকবে, তাহলে আপনাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ? 25 পর্যন্ত অঙ্কগুলি আপনাদের থাকবে, আপনারা কাজগুলি করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমাকে বললে আমি সমস্যার সমাধান করে দেবো। আরেকটা অঙ্ক আমি একটু দেখিয়ে দিব, সেটা হচ্ছে 24 নম্বর অংশটা। 24 নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি, তো আমি একটু দেখিয়ে দিই। প্রশ্ন বলছে ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর এ কোম্পানি। এখানে D1 এর মানটা সরাসরি দেওয়া আছে। D1 কি স্যার? আমরা D1 কিন্তু থার্ড ইয়ারে, তোমরা তো থার্ড ইয়ারে পড়ছো তাই না? আমরা ফার্স্ট ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছি, ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল ফিনান্সে পড়ছিলাম। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা সেকেন্ড ইয়ারে পড়ছো। এটা হলো D1 মানে হচ্ছে একটা ছিল D0, একটা কি ছিল? D1 ছিল। D0 নিয়ে বলছিলাম যে ডিভিডেন্ড সম্পর্কে যদি অতীত বা বর্তমান থাকতে সেটা D0, আর ডিভিডেন্ড নিয়ে যদি ভবিষ্যৎ কোনো কথা বলতে তাহলে সেটা কি? D1। তাহলে এখানে এই D1টা বের করার সূত্র ছিল D0 × 1 + G। আমাদের যেহেতু প্রশ্নে সরাসরি D1 দিয়ে আছে, তার মানে এইটা সূত্র অ্যাপ্লাই করে যে মানটা হচ্ছে এই মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 12। 12 টাকা। কে ই কথাটার মানে হচ্ছে কে এর মান দিয়ে আছে। P0 হচ্ছে আমরা যে P0 বের করি ওয়াল্টার মডেল বা গর্ডন মডেলের ক্ষেত্রে, ঠিক আছে? আর রিকোয়ার রেট অফ রিটার্ন দিয়ে আছে কত পার্সেন্ট? 15%। রিকোয়ার রেট অফ রিটার্ন মানে আর এর মান দিয়ে আছে। তাহলে আর এর মান 15%, কে এর মান হচ্ছে কত পার্সেন্ট বলো দেখি? 20%। এই অবস্থায় আমি যদি বলি অপটিমাম পেয়ার কত পার্সেন্ট হবে বলো তো দেখি? 100%। 100%। গুড। আর আপনাকে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য রিটেনশন রেশিও অ্যান্ড আর্নিং পার শেয়ার। তাহলে রিটেনশন রেশিওটা আমাদের বের করতে হবে। রিটেনশন রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিওটা। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও বের করলে কিন্তু আমাদের রিটেনশন রেশিও যদি আমরা বের করা পারি তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমরা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা রিটেনশন রেশিও আর ডিভিডেন্ড পে আউট রেশিও মিলে দুইটা মিলে কত পার্সেন্ট জানি? 100%। দুইটার যে কোনো একটা পেলে আর একটা পাবো নাকি? কারণ আমাদের প্রশ্নে যেহেতু ডিভিডেন্ড দিয়ে আছে এই জন্য ডিভিডেন্ড পে আউট রেশিওটা বের করে আমাদের জন্য কি হবে? সহজ হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমরা বের করি কিভাবে? ডিভিডেন্ড পে আউট রেশিও বের করার সূত্র হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও বের করার সূত্র হচ্ছে ডিপিএস ডিভাইডেড বাই ফেস ভ্যালু ইনটু 100। এখানে লিখে দিয়েছি যে ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র হচ্ছে ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড ফেস ভ্যালু ইনটু কি? 100। এখন ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের প্রশ্নে দিয়ে আসলে কত? 12 টাকা। ফেস ভ্যালু একটা শেয়ারের ফেস ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া নাই। ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া নাই, এই জন্য ফেস ভ্যালুকে আমরা ধরছি কত? 100। এই যে লিখে নিচ্ছি লেট ফেস ভ্যালু সমান সমান কত? 100। তাহলে ডি এর মান হচ্ছে 12, ফেস ভ্যালু 100 ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেশন করে মান পাবেন কত পার্সেন্ট? 12%। এই 12% হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলছে কি? রিটেনশন রেশিও। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও 12%, রিটেনশন রেশিও কত পার্সেন্ট হবে? 88%। 88%। 88%। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। অ্যান্ড শেষে বলছে ইপিএস মানে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার মানে একটা শেয়ারের আয়। আমরা এর আগের অঙ্কে ইপিএসটা যখন ছিল তখন বের করছিলাম কীভাবে বলো দেখি? মোট টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা কী করছিলাম? ভাগ করছিলাম, ঠিক আছে না? এখন আমাদের মোট টাকা তো দেওয়া নাই, এখন আমাদের ফেস ভ্যালু দিয়েছে। ফেস ভ্যালু আমরা কত ধরছিলাম বলো দেখি? 100 টাকা। 100। ফেস ভ্যালু কত ধরছিলাম? 100 টাকা। তাহলে 100 টাকা আর ইন্টারনাল রেট অফ রিটার্ন আয়ের হার কত পার্সেন্ট ছিল? 15%। তাহলে 100 টাকার 15% মানে 15 টাকা। ঠিক আছে? স্যার ফেস ভ্যালু থাকলে আমাদের রেট অফ রিটার্ন দ্বারা গুণ করতে হবে, আর যদি মোট টাকা থাকে এবং নাম্বার অফ শেয়ার থাকে তাহলে সেটার দ্বারা ভাগ করলে আমরা হবে ফেস ভ্যালু। আমরা কিন্তু ইপিএসটা সবসময় বের করবো ফেস ভ্যালু ইন্টু কি রেট বলো দেখি? ইন্টারনাল রেট অফ রিটার্ন।
আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কে মোট টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে এইটা আগে বের করছিলাম, তারপরে রেট অফ রিটার্ন দ্বারা গুণ করে ইপিএস বের করছিলাম। ঠিক আছে, আমরা দেখাই, দেখো দুইবার বের করছিলাম, কোথায় জানি, এই যেখানে দেখো, এটা না, প্রথমে এই 10 লাখ রে এই 10,000 দ্বারা ভাগ করে আমরা পাইছিলাম ফেস ভ্যালু। ঠিক আছে, ওই ফেস ভ্যালুকে আমাদের রেট অফ রিটার্ন কত পার্সেন্ট ছিল, 16%। এই 16% গুণ করে পাইছি ই এর মান। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওই ই কে একবার 30% করে বের করে জি এর মান, আর একবার 20% করছিলাম। তার মানে ইপিএস বের করবো আমরা সবসময় ফেস ভ্যালু ইন্টু ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর ফেস ভ্যালু যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে মোট টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবেন। এই অঙ্কে ছিল না, এর জন্য ভাগ করছে। আর ওই অঙ্কে সরাসরি ফেস ভ্যালুটা কত দিয়েছিল বলো দেখি, 100, মানে ছিল না থেকে আমরা কি করছি, 100 ধরছি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের এই ফরম্যাট 1 নাম্বার অঙ্ক পর্যন্ত আপনাদের অঙ্কগুলি থাকবে, আপনার অঙ্কগুলি করেন। লেকচার শিট, সলিউশন, পিডিএফ এবং রেকর্ড ক্লাস সবই গ্রুপে দেওয়া থাকবে, সবগুলো কম্বাইন করে আপনারা পড়াশোনা করেন। যার যেটা সমস্যা হবে নেক্সট ক্লাসে আমার সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিয়ে আমরা পরবর্তী ফরম্যাট শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের কোনো কথা থাকলে আপনারা কথা বলতে পারেন।